নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যিনি হাসনাত আব্দুল্লাহ তার নামে একটা অভিযোগ এসেছে। তিনি রাজধানীর একটি হাসপাতাল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার কথা মতো যদি হাসপাতাল কর্তৃপক্ষ না চলে তাহলে সেই হাসপাতাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এই অভিযোগ করেছেন জনপ্রিয় তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। জিল্লুর রহমান একটি ভিডিওতে এই অভিযোগ করেছেন, যে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে, অন্য গণমাধ্যমের খবর পর্যন্ত হয়েছে। এই অভিযোগের কথা যখন আমরা শুনছি তখন নতুন রাজনৈতিক দলের নেতারা আজকে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। সেখানে শ্রদ্ধা নিবেদন করে আবারও নতুন নতুন বয়ান তাদের মুখে শোনা গেল। সেই শোনা নিয়ে তো কথা বলবই, সঙ্গে যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের ভেতর থেকে বেশ চমকপ্রদ বেশ কয়েকটি তথ্য, ঘটনা, সিদ্ধান্ত বেরিয়ে এসেছে এবং উপদেষ্টা পরিষদে অনেক পরিবর্তন হচ্ছে। কেউ কেউ পদ হারাচ্ছেন, তেমন সিদ্ধান্ত এসেছে। নিশ্চিত করছে বড় কিছু গণমাধ্যম। সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে, থাকবেন নিয়মিত আয়োজন। বলছিলাম হাসনাত আব্দুল্লাহর কথা। উপস্থাপক গণমাধ্যম ব্যক্তিত্ব জিল্লুর রহমান অভিযোগ করেছেন, হাসনাত আব্দুল্লাহ একটি হাসপাতালে গিয়ে সেই হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছেন, 5 আগস্টের পরে আমার সঙ্গে কেউ চোখ তুলে কথা বলে না, আমি যা বলি তাই শোনে, আমার কথা মতো যদি চলা না হয় তাহলে হাসপাতাল গুঁড়িয়ে দেব, ভেঙে দেব, এখনই আমি লোক পাঠাচ্ছি, এরকম হুমকি দিয়েছেন। হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। কোন হাসপাতাল সেটি জিল্লুর রহমান উল্লেখ না করলেও তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। হাসনাত আব্দুল্লাহ অবশ্য ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটি অস্বীকারও করেছেন। এই ঘটনা যখন আমরা ভাইরাল হতে দেখছি তখন নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা স্মৃতিসৌধে গেলেন এবং সেখানে পার্টির আহ্বায়ক আবারও ওই পুরনো বয়ান আবারও বললেন। তিনি বললেন সেকেন্ড রিপাবলিক করতে হবে। সেকেন্ড রিপাবলিক বলতে তারা আসলে কি বোঝে, আমরা কি রিপাবলিক নই কিনা সেটা একটা বড় বিষয়। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান আনতে হবে সেই কথা বললেন। তখন প্রশ্ন ওঠে, আমাদের কি সংবিধান নেই কিনা? গণপরিষদ ভোট হতে হবে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে নতুন প্রজাতন্ত্র আনতে হবে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে। রিপাবলিক এবং প্রজাতন্ত্র এক কিনা সেটাও প্রশ্ন করছেন অনেকে। নতুন প্রজাতন্ত্র গঠনের কথা তারা যখন বলছেন তখন তাদের নামে নানা ধরনের অভিযোগ উঠছে। হাসনাত আব্দুল্লাহর কথা তো শুরুতেই বললাম। হাসনাত আব্দুল্লাহ যখন এই কথা বলছেন তখন সার্জিস আলম বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। নির্বাচন যখন সরকার বলছে ডিসেম্বরে হবে, তখন সার্জিস আলম ওই নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি বলছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। বিচার কবে শেষ হবে, বিচার কবে শুরু হবে, বিচার আদৌ শেষ হবে কিনা, কত বছর লাগবে বিচার শেষ হতে, ততদিন নির্বাচন হবে না, ততদিন ইউনূস সরকার রাজ করবেন এবং তার অধীনে এই ছাত্র সমন্বয়করা এবং তাদের নতুন দল তারা এক ধরনের ক্ষমতা উপভোগ করবেন, সেটাই কি উদ্দেশ্য? আমার মনে হয় সন্দেহটা সেদিকেই ডালপালা মেলবে। এরকম সন্দেহ যখন চলছে তখন সরকারের আজকে উপদেষ্টা পরিষদের একটা মিটিং হয়েছে। সেখানে কি ঘটেছে সেটা নিয়ে বেশ বড় ধরনের আয়োজন করে ব্রিফিং করা হলো। সেখানে উন্নয়নের ফিরিস্তি দেয়া হলো, তাদের সফলতার গুণগান গাওয়া হলো। তারা বলতে চাইলেন যে এখন পর্যন্ত সরকার 135টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার মধ্যে 68% বেশি সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলেছে। এটা তাদের একটা বড় সাফল্য। সরকারের নানা সাফল্যের কথা বলছেন এবং হাস্যকর হলেও তারা বলছেন যে এদেশে মব জাস্টিসের কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। সরকার এই ব্যাপারে সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। কত বড় ননসেন্সের মতো কথা বলতে পারেন তারা, সেটা এই কথাগুলো না শুনলে আসলে বোঝা যায় না। যেখানে মবের রাজত্ব চলছে, এই রমজান মাসেও যেখানে মব চলছে, জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে। কদিন আগেই আমরা
32 নম্বরের বাড়ি সহ সারা দেশে মবের ঘটনা দেখলাম। 5 আগস্টের পরে তো মব চলেই আসছে সারা দেশে, একটা মবও ঠেকানোর কোনো উদ্যোগ নেয়নি। 32 নম্বরের মব ঠেকানোর উদ্যোগ সরকার নেয়নি, বসে বসে দেখেছে। পুলিশ সময় নিচ্ছে, পুলিশ এখনো প্রস্তুত না, এই কথা প্রধান উপদেষ্টা নিজে বলছেন। আবার মিটিং থেকে এসে মুখপাত্র বলছেন যে মবের বিরুদ্ধে সরকার একেবারে সোচ্চার, মব তৈরি করার কোনো অবকাশ এদেশে নেই। কি হাস্যকর কথা! এই হাস্যকর কথা যতই বলবেন তারা ততই বেশি অজনপ্রিয় হয়ে উঠবেন। এই অজনপ্রিয়তার মাঝেই নতুন খবর এসেছে, দৈনিক সমকাল এবং যুগান্তর সহ বেশ কিছু গণমাধ্যম খবর দিচ্ছে উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আগামীকালকে বুধবারে নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে। কতজন উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি, মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এখনো নিশ্চিত করে জানানো হয়নি। তবে গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে, আগামীকালকে নতুন উপদেষ্টাদের শপথ হবে। এটা যেমন একটা বড় খবর, উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ছে, এটা একটা বড় খবর। তার চাইতেও বড় খবর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ হারাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে তেমন গুঞ্জন উঠেছে এবং তেমন আভাস গণমাধ্যমগুলো দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তিনি সরে যাচ্ছেন কিংবা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যর্থতার পাল্লা এতটাই ভারী হয়েছে যে তাকে সরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নজিরবিহীন ব্যর্থতা, এখন পর্যন্ত মার্চ মাস চলে এসেছে, এখন পর্যন্ত শিশুদের হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি। শিশুরা বইবিহীন 3 মাস চালাচ্ছে, লেখাপড়াহীন 3 মাস চালাচ্ছে। এর চাইতে বড় ব্যর্থতা আর হতে পারে না। সেই ব্যর্থতার জন্য শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকেও সরিয়ে দেওয়া হচ্ছে এমনটাও শোনা যাচ্ছে। কিন্তু এই ব্যর্থতা কি ওয়াহিদুদ্দিন মাহমুদের নাকি সরকারের এই ব্যর্থতা? সরকারের সিদ্ধান্তহীনতা, সরকারের একগুঁয়েমির জন্যই এই ঘটনা ঘটেছে। শেষ মুহূর্তে এসে পাঠ্যপুস্তক নিয়ে যে নয়-ছয় করা হয়েছে সে কারণেই এটা ঘটেছে। এটা ওয়াহিদুদ্দিন মাহমুদের সিদ্ধান্ত নয়। আর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো একজন জ্ঞানীগুণী মানুষ, একজন বয়স্ক মানুষ, সরকারের এই আমলাতন্ত্রের ব্যাপার, সরকারের ভেতরে অরাজনৈতিক সরকারের ভেতরের রাজনীতি তিনি হয়তো বুঝে উঠতে পারেননি, তাই তিনি এসে এই দায়িত্ব নিয়েছেন। তিনি যে এতদিন পদত্যাগ করেননি সেটাই অনেক বড় বিষয়। আমার মনে হয় যে সেরকম ঘটনাও যদি ঘটে, পদত্যাগের ঘটনাও যদি ঘটে, সেটাও ঘটতে পারে। তবে উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র এবং শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন তথ্য গণমাধ্যম দিচ্ছে। সুখের খবর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত। তবে কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই প্রশ্ন সামনে এসেই যায়। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে কি আবার ফিরিয়ে আনা হবে, নাকি নতুন কাউকে এনে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা করা হবে, নাকি মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্যারেক্টারে অ্যাক্টিং করা আসিফ মাহমুদকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা করা হবে? গভীর রাতে বিজয় সরণিতে সাংবাদিকদের ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ছায়া উপদেষ্টা হয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন। কি করেছেন, কি বলেছেন কিছুই আমরা বুঝিনি, কিন্তু করেছেন সেটা। সেই নাটকের পরে আমরাও বলেছিলাম যে তাহলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন আসিফ মাহমুদ? সেটা হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ তার মতো একজন সদ্য ছাত্রত্ব শেষ করা একজনের মাথায় যেভাবে বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব চাপানো হয়েছে, তাতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব চাপানো হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনেই তার যে নজিরবিহীন ব্যর্থতা, ক্রিকেটের ব্যর্থতা, বিপিএলের ব্যর্থতা, ক্রিকেট বোর্ডে জঘন্য রকমের কেলেঙ্কারি, ফারুক আহমেদের মতো একটা কি বলবো যে মানে অকর্মা একজন মানুষকে বোর্ড প্রেসিডেন্ট করা, তার ফলাফল ভোগ করছে ক্রিকেট। এই দৃশ্য কিন্তু আমরা দেখছি, ক্রিকেটের কি মহামারী অবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা শূন্য হাতে ফিরেছি, জঘন্যভাবে হেরেছি। তার আগের হারার দৃশ্যগুলোও আমরা দেখেছি। ক্রিকেটের কোচ পরিবর্তন, সাকিবকে নিয়ে যাচ্ছে তাই জঘন্য কাজ কারবার করা, ক্যাপ্টেনদের মিটিংয়ে মাশরাফিকে না ডাকা, খালেদ মাহমুদ সুজনকে না ডাকা, দুর্জয়কে না ডাকা, ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলা, আসিফ মাহমুদ ওখানে যা করেছেন সেই ব্যর্থতার জন্যই তার অনেকে পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু নতুন করে যদি আবার বড় মন্ত্রণালয়ের দায়িত্ব তার উপরে পড়ে যায়, পড়তেও পারে, কারণ প্রধান উপদেষ্টা তো বলেছেন যে
এই ছাত্রদের দ্বারাই তিনি নিয়োগকৃত প্রধান উপদেষ্টা, সুতরাং ছাত্রদের তিনি বেশি বেশি দেবেন এটাই স্বাভাবিক। তারা পারুক না পারুক, যদিও এই মুহূর্তে চারিদিক থেকে দাবি উঠছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ দুজনের পদত্যাগ, কারণ ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে, এখন তাদের আর নৈতিক অধিকার নেই সরকারে থাকার, কিন্তু তারা থাকছেন, তারা বলছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো যোগসাজশ নেই, যদিও সেটা ডাহা মিথ্যা কথা। সব মিলিয়ে দর্শক, আপনার কি মনে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিলে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে কিংবা উন্নতি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।